আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা আমের আচার। এটা হচ্ছে পুরানো দিনের রোদে দিয়ে বানানো আমের আচার। আজকাল আমরা সবাই একটু শর্টকাট খুঁজি, কিন্তু আগে সাধারণত রোদে দিয়ে আমের আচারটা বানানো হতো। এটা টেস্টও হচ্ছে অসাধারণ, তৈরি করা যদিও সোজা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ভিডিওটা অনেক লম্বা, আমি প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কারো কোনো কিছু মিস না হয়। যারা জানেন না, সময় যথেষ্ট আছে এবং নিখুঁতভাবে বানিয়ে নিতে চান, তারা এটা দেখে নিতে পারেন। আর যারা জানেন, না দেখলেও হবে, কারণ এর মধ্যে নতুন কোনো কিছু নাই। শুধু আমি অসুবিধাগুলা ডিটেলস দেখাই দিচ্ছি, যা যা হয় আর কি সাধারণত আচার বানাইতে গেলে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কেজি আম নিচ্ছি। এগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে আগেই, কারণ এটা কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না। তো এইগুলো আমি এখন কাটবো। এর কোনোটা হয়তো বিচি হয়ে থাকতেও পারে, কোনোটা নাও থাকতে পারে। বিচি হইলেও তেমন কোনো কিছু না, না হইলেও কিছু না, বরঞ্চ বিচি হইলেই বরঞ্চ একটু ভালো হয়। তো কাটার জন্য প্রথমে এই বোটার অংশটুকু ফেলে দিতে হবে, দিয়ে এটার মাঝখান থেকে দেখি কেটে কি অবস্থায় বিচিটার আটি হয়েছে। মানে বিচি মানে আটি হইলেও ভালো, আর না হইলেও চলে। এই যে দেখেন, একটু অল্প কিছু আটি হয়েছে, মানে আটিটা খুব একটা নরমও না শক্তও না। যাই হোক, এখন এইগুলার আমি এই কচি আটিটা ফেলে ভিতরের এগুলাকে আমি টুকরা করে নেব। দেখেন, এই আটিটা দেওয়ার পরে কিন্তু এরকম একটা ফিল্মের মতো থাকে। এটা এখন উঠে ফেলে দিতে পারেন, কিংবা আমটা রোদ দেওয়ার পরেও এটা অটোমেটিকই উঠে চলে আসবে। আর এগুলাকে একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। তো বড় সাইজ করে কাটার জন্য আমি এটাকে 4 টুকরা করতেছি। ছোট সাইজ করে এগুলা খুব একটা ভালো হয় না, কারণ এটা শুকাইলে কিন্তু একদম ছোট হয়ে যাবে। তো সবগুলাকে আমি এরকম টুকরা টুকরা করে নেব। আর এই আচারটা আমের খোসা সহ হয়, অত খোসা ফেলার কোনো দরকার নেই, খোসা সহই আমি কাটবো। আর কিছু কিছু আম দেখবেন একটু হলুদ হয়ে গেছে, কোনো কোনো কিছু ওতে কোনো অসুবিধা নাই, কারণ সবগুলা দিয়ে আচার হবে। তো সবগুলাকে আমি এরকম মোটামুটি বড় সাইজের টুকরা করে নিব। আরেকটা জিনিস, এটা কাটার সময় কিন্তু বোটার দিক না, এই মাথার দিকটা থেকে শুরু করে, মানে এই যে নিচে চোখা দিকটা থেকে শুরু করে ওখান থেকে কাটা শুরু করবেন, কারণ আটির এই জায়গাটা নরম থাকে। আপনি যখন ছুরি কিংবা বটি যেটা দিয়ে কাটেন না কেন, এটা কাটতে গেলে এই জায়গাটার মধ্যে খুব দ্রুত বটিটা কিংবা ছুরিটা ঢুকবে, সহজে কাটতে পারবেন। আর এই পাশের দিকটা একটু শক্ত থাকে, ছুরি ঢুকানো কিংবা বটি দিয়ে কাটা খুব কঠিন। কিন্তু এই দিক দিয়ে কাটা শুরু করলে কিন্তু এটা কেটে যাবে, কিন্তু প্রথমে ছুরিটা ঢুকানো খুব কঠিন এই দিক দিয়ে। সেই জন্য এই দিক থেকে কাটা শুরু করবেন, বোটার দিকে না, বোটার উল্টা দিক থেকে কাটা শুরু করবেন। আমের মাথার দিকটা থেকে শুরু করবেন। আর এইটা একটু বড় সাইজ দেখতেছেন, এটাকে আমি 3 টুকরা করব। এই যে বেশি বড় হইলে 3 টুকরা করব, ছোট হইলে 2 টুকরাই চলবে। তো আমগুলাকে আমি কেটে নিলাম। এখন এগুলার সাথে আমার লবণ মিশাইতে হবে প্রচুর পরিমাণে। আমি দেখেন, আমি এই দেশি কালো লবণটা ব্যবহার করছি, যেটা গরুর লবণ বলে। সাধারণত এই ধরনের লবণ দিবেন, অথবা বাইরে যারা আছেন তারা সি সল্টটা দিবেন, সামুদ্রিক লবণ, যেটা মানে যেটা রিফাইন করা হয় নাই। রিফাইন করা যে সাদা লবণগুলো থাকে তার মধ্যে আয়োডিন দেওয়া থাকে। আয়োডিন কিন্তু যদি সত্যিকার অর্থে দেওয়া থাকে, তাহলে আমটা কিন্তু কালো হয়ে যাবে। যে কোনো টক জিনিসের সাথে আয়োডিন লাগলে আয়োডিনটা কালো হয়ে যায়, মানে জিনিসটা কালো হয়ে যায়। আর যদি না দিয়ে থাকে, সাধারণত বাংলাদেশেরগুলো দেয় না, লেখে আর কি, তাহলে আপনি বেঁচে গেলেন। আর বাই চান্স যদি তারা একটু সৎ থাকে, তাহলে ফেসে যাবেন কিন্তু। যাই হোক, চেষ্টা করবেন বড় দানার মোটা দানার লবণটা দেওয়ার জন্য। বাংলাদেশ সেটাকে অনেকে গরুর লবণও বলে। তা আমি দিলাম যথেষ্ট পরিমাণ লবণ, আর একটু হলুদের গুঁড়া দিব। হলুদ আর লবণটা এটাকে পচতে দিবে না। আমি যখন রোদে দিব, কিংবা কেউ যদি রোদে দেওয়ার কোনো সুবিধা না থাকে, তাহলে ঘরের মধ্যেই রেখে দিবেন, একটু ফ্যানের বাতাসের নিচে, এটা যাতে মজে যায়, মানে একটু নরম নরম হয়ে যায় আর কি। আপনি দেখতে পারবেন, পরে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আর এর সাথে একটু মরিচের গুঁড়া দিব। এটা কোনো পরিমাপ নাই, এটা কোট করতে যতটুকু লাগে আর কি। এমনি এই জিনিসগুলো আমার পরেও দিতে হবে, এখনও দিতে হবে। তো মোটামুটি দিলাম, ধরেন লবণ দিলাম 2-3 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। এখন এটাকে আমি এর সাথে ভালো মতো মেখে নেব। এখন একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে, কারণ মাখতে মাখতেই কিন্তু আমটা একটু পানি ছেড়ে দিবে লবণের জন্য, আর ভালো ভালো ভিজা ভিজা হয়ে যাবে। এই ফাঁকে কিন্তু এগুলাও মিশে যাবে। এই যে ধর মিশে যাচ্ছে কিন্তু প্রায়। তো ভালো মতো এটাকে একটু মিলাই নিব। এগুলা একটু লবণগুলো একটু পানি পানি হয়ে গেলেই আমি এগুলো হাত দিয়ে এইভাবে মিশিয়ে দিব, তাহলে ভালো হয়। যে দেখেন, দানা দানা লেগে থাকে, আর ভিতরের এই জায়গাগুলোর মধ্যেও এটা ভালো করে লাগাই দিব। এখন আমি এইরকম একটা প্লাস্টিকের চালনি জাতীয় যে কোনো জিনিস, কিংবা যে কোনো কিছুর উপরে, মেটাল না, মানে ধাতব কোনো জিনিসে রাখা যাবে না, যে কোনো কিছুর উপর দিতে পারেন।
মাটি টাটি হলে ভালো হইতো, কিন্তু মাটির জিনিস নাই, কারণ হচ্ছে এগুলা কিন্তু আমি রোদে যখন দিব তখন একটু করে পানি ছাড়বে, এটাতে পড়ে যায়, সেজন্য আমি চালনির মতো একটা জিনিস নিছি আর কি। তো আপনারা যে কোনো কিছুর মধ্যে করে দিতে পারেন। তো এগুলোকে আমি একটু ছড়ায় দিয়ে গায়ে গায়ে যাতে লেগে না থাকে, একটু একটু ফাঁক থাকলেই হইলো। তো আমি এগুলাকে বিছায় দিলাম। খেয়াল রাখতে হবে খালি এক লেয়ার করে, যাতে একটার উপর একটা উঠে না থাকে, তাইলেই হবে, আর কিছু দরকার নাই। এখন এগুলোকে আমি রোদে রেখে দিব 1 কি 1.5 দিন। এইটার যে খোসাটা দেখতেছেন, চোটাটা দেখতেছেন, এই চোটাটাই দেখলে বোঝা যাবে পরে যেটা মজে গেছে, মানে কালার বদলায় যাবে আর কি, একটু নরম হয়ে যাবে। আর কারো যদি রোদে দেওয়ার মতো সামর্থ্য না থাকে, মানে বাসায় রোদ আসে না কিংবা রোদ নাই, ঘরের মধ্যে কোনো একটা জায়গায় রেখে দিবেন। এই লবণ আর হলুদ দিয়ে এটাকে মজায় দিবে, হয়তো 2-এর জায়গায় 3 দিন লাগতে পারে, আর এটা পচবে না যেহেতু লবণ আর হলুদ দেওয়া আছে। চোপ আমি এখানে সিকি কাপ মানে 1/4 কাপ 5 ফোড়ন নিছি, আর 2 চা চামচ সরিষা নিছি। আমি সাদা না হলুদ সরিষাটা নিলাম, আপনারা ইচ্ছা করলে কালো সরিষাও নিতে পারেন, যে কোনো সরিষা নিলেই হবে। তো এখানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ 5 ফোড়ন, 2 চা চামচ সরিষা। এগুলাকে আমি হালকা করে একটু টেলে নিব। লো আর মাঝারি আঁচের মাঝামাঝি প্রায় 1-1.5 মিনিট ভেজেই এটা একদম মচমচা হয়ে যায়, 2-একটা সরিষা লাফালাফি শুরু করে, ফুটা শুরু করে, আর 5 ফোড়নের ফ্লেভারটা রিলিজ হইলেই আমি চুলাটাকে বন্ধ করে দিই। এইটাকে আমি এখন ভালো করে ঠান্ডা করে গুঁড়া করে নিব। এই যে দেখেন অলরেডি ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে, এর ভিতর রাখলে পুড়ে যাবে। আমি আরেকটা পাত্রে ঢেলে নিই, বাস। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে গুঁড়া করে নিব। একদম ফাইন গুঁড়ার দরকার নাই, একটু মোটা টাইপের গুঁড়া হইলেই হবে আর কি। আমি আচারগুলাকে প্রায় 1.5 দিনের মতো রোদে দিলাম। গতকালকে রোদ তো পাইনি, মানে এটা রেডি করার পরে বৃষ্টি আসা শুরু হয়েছিল, তো রোদ তো পাইনি, তো 2-3 ঘন্টা পাইছিল, আজকে 4-5 ঘন্টা দিলাম। এই যে দেখেন এরকম হইলেই হয়। আচারগুলো দেখতেই পারতেছেন, খোসা কোনটা হয়তো খোসার উপর দিয়ে একটু মজে যায় আর কি, মানে একটু নরম নরম হয়ে গেলেই হইলো। একদম শুকায় যেতে হবে না, কারণ একদম শুকায় গেলে কিন্তু খুব অসুবিধা হবে, আচার ভালো হবে না। যাই হোক, মোটামুটি উপরে পানিটা চলে গেছে, একটু নরম নরম হয়ে গেছে আমগুলা। একদম একদম নরম না, যে টিপ দিলেই গলে যাবে, মানে মোটামুটি তুলনামূলক নরম। ধরে রাখতে পারেন 1 থেকে 1.5 দিন রোদে দিলেই হয়ে যাবে। আর আপনারা যদি ঘরের মধ্যে দেন তাও দেখবেন এরকম একটু শুকনা শুকনা হয়ে গেলেই হয়ে যাবে, আর একটু মজে যাবে, আমগুলো একটু নরম নরম হয়ে যাবে। আর যতখানি আম দিছিলাম আমি, এটা শুকায় প্রায় 3 ভাগের 2 ভাগ রয়ে গেছে, 3 ভাগের 1 ভাগই প্রায় শুকায় গেছে। তো আমগুলা শুকানোর পর আমি একটু ঠান্ডা করে নিলাম। এই হচ্ছে অবস্থা, দেখেন মজে মজে যায়, মানে একদম নরম নরম হয়ে যায়। গলার দরকার নাই, একটু নরম হয়ে গেলেই বুঝতে পারবেন। উপর থেকে খোসা টোসা দেখে আর পানি টানি সব চলে গেছে। 1.5 দিনের মতো আমি এটাকে শুকাইলাম। এখন আমি যে মশলাটা গুঁড়ো করছি, মশলাটা নিয়ে নিছি একটা বড় গামলার মধ্যে। এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব। আমি কিন্তু পিঙ্ক সল্ট দিচ্ছি, আপনারা অন্য যে কোনো লবণ দিবেন, শুধুমাত্র আমাদের প্যাকেটের সাদা লবণটা দিবেন না, কারণ বাই চান্স যদি সাদা লবণের মধ্যে আয়োডিন থাকে তাহলে কিন্তু আপনার আচারটা কালো হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন গরুর লবণ বলে একটা কালো লবণ বাংলাদেশে বিক্রি হয়, ওইটা এনে গুঁড়া করে দিবেন, অথবা যেই লবণে আয়োডিন নাই। যাই হোক, আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, যে যেরকম ঝাল খাইতে চান। এখন এর সাথে একটু সরিষার তেল দিয়ে এটাকে একটু মাখায় নেই। আমি এখানে কাঁচা সরিষার তেল ব্যবহার করতেছি, মানে জাল দেওয়া না। পুরোটা হাত দিয়ে মাখাইতে হবে। যখন আমি প্রথমেই হাত দিয়ে মাখায় ফেলি এটাকে। ও আরেকটা জিনিসের মধ্যে আমি দিয়ে দিব, টেস্টটা খুব বাড়ায়, সামান্য একটু চিনি গুঁড়া করে রাখছি, একটু চিনি গুঁড়া দিয়ে দিব, এতে আচারটা খুব টেস্টি হয়। কেউ চাইলে দিবেন, না চাইলে দিবেন না। চিনি এটা অপশনাল, স্ট্যান্ডার্ড হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া আর 5 ফোড়নের গুঁড়া। হইলো, এখন আমি এগুলাকে এর মধ্যে দিয়ে মেখে নিব। দেখেন কতগুলো আম করছিলাম, শুকায় প্রায় অর্ধেক হয়ে গেছে। যাই হোক, এখন এর সাথে দিয়ে ভালো করে এর সাথে মেখে নিই আমি। মশলাটা যাতে সব আমের সাথে লাগে, তো ভালো মতোই মেখে নিলাম। সবগুলোর সাথেই লাগছে, হ্যাঁ নিচেও কোনো মশলা নাই। এখন আমি এগুলাকে, আমি এই ধরনের কাচের বোতল নিয়েছি, কাচের বোতলে রাখতে হবে, কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের বোতলে রাখিয়েন না, ভালো থাকবে না, প্লাস্টিকের বোতলে গন্ধ চলে আসবে। সেই জন্য একটা কাচের বোতল, যে কোনো ধরনের বয়ম টয়ম নেওয়ার চেষ্টা করবেন। ধুয়ে ভালো করে একটু গরম পানি দিয়ে ফুটায় ভালো করে ধুয়ে শুকায় নেবেন এটাকে। আমি এইভাবে নিছি, কারণ স্টেরিলাইজ না করলে, জীবাণুমুক্ত না করলে কিন্তু পরে আমের আচার পচে যাবে। তো আমি এর মধ্যে আমের এগুলাকে একটু ভরে দিব। আচ্ছা, আমি এটাকে একটু ঝাঁকায় সাইজ করে নিই, ভিতরে অনেক খালি জায়গা আছে।
দেখেন এটা ভর্তি হলে কতটুকু আপনাদের আমি কাজ করে দেখা দিই। এই যে দেখেন উপরে কিন্তু বেশ খালি জায়গা আছে, এই যে প্রায় উপরে ইঞ্চি 2 মতো খালি জায়গা আছে এখানে। কেন খালি জায়গা রাখতে হবে? এর মধ্যে যখন আমি তেল দিয়ে ভরবো এবং রোদ্রে দিব তখন কিন্তু এটা ফুলবে এবং তেলগুলো উপরের দিকে উঠতে থাকবে, বুদবুদ উঠতে থাকবে। তেল দিয়ে ভরে দিলে ওটা উপচায় পড়ে যাবে। আমি যখন রোদে দিব আপনাদের দেখায় দিব। তো মোটামুটি বেশ কিছু জায়গা খালি রেখে তারপরে আমি এটাকে এখন তেল দিয়ে ভরে দিব, কাঁচা সরিষার তেল দিয়ে ভরে দিব। ভরে দিব না, জাস্ট আমটা যাতে ডুবে থাকে অতটুকু করব। এই যে আমটা ডুবে থাকলো, এখানে কিন্তু মোটামুটিভাবে প্রায় 2 ইঞ্চির মতো জায়গা খালি আছে, জাস্ট আমটুকু ডুবে থাকলো। এই তো এরকম করে যে কটা বোতল আমার প্রয়োজন আমি তার মধ্যে এগুলাকে ভরে নিব। তো আমার বোধহয় ফাইনালি 2টা হবে, কিন্তু এখন আপাতত আমাকে 3টা বয়মের মধ্যে এটা ভরতে হবে। তো আমি 3টা ইয়েতে ভরে নিলাম। এখন এই মুখের উপর দিকটা আমি একটু পরিষ্কার করে নেব, আমার এই মশলা টশলা একটু লেগে আছে। পরিষ্কার করে আমাদের যে এই ধরনের ব্যাগ দেয়, এই যে এই ধরনের ব্যাগ দেয় বিভিন্ন শপিং সেন্টার থেকে, এই টাইপের ব্যাগ কিংবা যে কোনো একটা পাতলা কাপড় দিয়ে এর মুখটাকে ঢেকে আমি রাবার ব্যান্ড দিয়ে লাগাই দেবো। দেখেন খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমি তেল ভরছি, যে আচার যদ্দূর আছে তার উপরে 1 ইঞ্চির মতো তেল আছে, আবার 1 ইঞ্চি খালি আছে। এই নিচ থেকে কিন্তু রোদে রাখার পরে বুদবুদ বের হবে, আর তখন এই তেলটা ফুলে উপরের দিকে উঠে যাবে। আর 2 দিন পরে আর 1 দিন পর থেকে এই আম তেলগুলা চুষা শুরু হবে, অতএব তেলটা টেনে যাবে। তো সেই জন্য 2টাই খেয়াল রেখে করতে হবে, যাতে বুদবুদ ওঠার সময় ফুলে যখন উঠবে তখন যাতে উপচায় পড়ে না যায়, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে আম যখন তেল চুষবে তখন যাতে পর্যাপ্ত পরিমাণ তেল থাকে। পরেও তেল দেওয়া যাবে, কিন্তু আগে দিয়ে রাখাই ভালো। সেই জন্য আমটা অন্তত 1 ইঞ্চি তেলের নিচে ডুবায় রাখতে হবে, আর উপরেও 1-1.5 ইঞ্চি খালি রাখতে হবে। তো যাই হোক, আমি কাপড় থেকে এরকম করে কেটে নিচ্ছি একটা গোল করে। এইটাকে আমি উপরে দিয়ে একটু লুজ করে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকায় দিব, যাতে বাতাসটা ভিতরে যে বাষ্প হবে বাষ্পটা বের হয়ে যাইতে পারে, কিন্তু কোনো পোকামাকড় কিংবা ধুলাবালি ঢুকতে না পারে। যে এরকম করে রেখে এখন আমি এগুলাকে রোদ্রে দিব। তো আমি এগুলাকে রোদ্রে দিছি। এখন দেখেন, এই যে দেখেন এই দিক থেকে দেখবেন বুদবুদগুলা উঠে উপরে যাচ্ছে। এই প্রত্যেকটার থেকে এরকম রোদ্রে দিলেই বুদবুদ ওঠা শুরু হবে। বুদবুদ ওঠা শুরু হলে এগুলো উপরে যাবে। আর এই যে এখানে দেখি, একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন একটু ফেনা ফেনা হয়ে গেছে। এখন যদি খালি না রাখেন তাহলে কিন্তু এটা উপচায় পড়ে যাবে, প্রচুর বুদবুদ উঠবে। উঠে জড়ি অংশটুকু শেষ হয়ে যাবে আমের, এবং প্রত্যেকটা থেকে ধীরে ধীরে বুদবুদ উঠতেছে। দেখেন জড়ি অংশটুকু শেষ হয়ে যাবে এবং আমটা তেলগুলাকে চুষে নেবে। এখন তেল উপচায় পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। কতক্ষণ পরে, 1-1.5 দিন পরে তেলগুলাকে চুষা শুরু করবে, সমস্ত তেলগুলাই কমে যাবে। তখন আবার তেল দিয়ে দেবে প্রত্যেকটার মধ্যে। এই যে দেখেন বুদবুদ উঠতেছে, ছোটো 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 বুদবুদ উঠতেছে। এটা প্রায় ঘন্টাখানেক রোদে রাখার পরে এই অবস্থা শুরু হয়। তো এইভাবে আপনাদেরও হবে, ঘাবড়াবেন না, কোনো কিছু মনে করবেন না পচে গেছে কিংবা কোনো কিছু, এরকম বুদবুদ উঠতেই থাকবে। 3 দিন রোদে দেওয়ার পরে এই হচ্ছে অবস্থা। পুরা রোদ পায় নাই, দিনের অর্ধেক সময় মেঘ ছিল, তারপরেও। এখন দেখেন এগুলা খুলে আমি দেখাই। দেখেন মশলা দেখলেই বুঝবেন একদম উপর পর্যন্ত ফেনা ফেনা হয়ে উপরে উঠে চলে আসছিল মশলা এই পর্যন্ত। আর এখন তেলগুলা সহ অনেক নিচে নেমে চলে গেছে। এইটা প্রায় সমান সমান আছে, কারণ এইটা এই দেখেন আচারগুলো শুকনো শুকনো হয়ে গেছে, তেল যথেষ্ট চুষছে। এরাও 2টাও তেল চুষছে, কিন্তু তাও তেলের নিচে আছে আর কি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 3টাকে আমি 2টা বানাবো। তো এর থেকে এই মশলাগুলো চেঁচে নিচে দিয়ে দিব, দিয়ে মাঝখানেরটায় যেহেতু আচার কম আছে, আমি এইটার আচারগুলো নিয়ে এগুলোর মধ্যে দিয়ে দিব। আর এইগুলোকে এখন একটু চাপ দিয়ে দিয়ে দেওয়া যায়, কারণ এর মধ্যে থেকে অনেক যথেষ্ট পরিমাণ পানির অংশ চলে গেছে। এগুলোকে একটু চাপ দিয়ে ভিতরে দিয়ে দিই। এখন ঠাসা ঠাসা থাকলে কোনো অসুবিধা নাই। এখান থেকে নিয়ে নিয়ে আমি ওগুলোকে ভরে দিব। আর অল্প কিছু অতিরিক্ত থাকলে সেগুলোকে আমি একটা বাটিতে রেখে আপনাদের দেখাচ্ছি, অথবা ছোটো একটা বয়ামে ভরে রাখবো। এই 2টা আমি এইখান থেকে আচার নিয়ে পুরা করে দিব। আর দেখেন বোঝা যাবে কি, এই যে দেখেন আমগুলা মজে যায়, যে চাপ দিলে আমগুলা গলে যাচ্ছে। এই যে দেখেন আমগুলা যাতে মজে যায়, এই যে আমগুলা গলে যাচ্ছে, এইটাই হচ্ছে আচারটা হয়ে গেছে, একদম নরম হয়ে যায় আমগুলা। 2টা আমি ভরে নিলাম। এখন এর থেকে আমি কিছু তেল নিয়ে নিয়ে 2টাতে পুড়ায় দিব, যাতে একদম তেলের নিচে ডুবে থাকে।
যদি আমার এই তেলে না হইতো তাহলে আমি কিছু সরিষার তেল গরম করে তারপর ঠান্ডা করে এর ভিতরে দিতাম। কাঁচা সরিষার তেল দিতাম না, তেল গরম করে ঠান্ডা করে দিতে হবে। তা আপনাদের যদি প্রয়োজন হয় তেল দেওয়ার, তো সরিষার তেল একটু গরম করে তারপর ঠান্ডা করে তারপর দিবেন। এখন আমি এগুলাকে মুখ লাগায় রেখে দিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার রোদে দিয়ে আমের আচার। এটাকে আম তেলও বলে অনেক জায়গায়। জিনিসটা তৈরি করা কিন্তু অনেক সোজা, এটা খাইতে অসাধারণ স্বাদ। ভিডিওটা অনেক লম্বা হইল, কারণ আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত অসুবিধাগুলো দেখানোর চেষ্টা করলাম। যেমন তেলের মধ্যে ফেনা উঠবে, তেল উপচায় পড়ে যেতে পারে, আমের মশলাগুলোতে বোতলের গায়ে লেগে না থাকে, ওখানে ফাঙ্গাস ধরবে, বিভিন্ন জিনিস। কারণ এইগুলো না জানলে পরের দিকে আপনাদের আচারটা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনি নিজেরা আতঙ্কিত হয়ে যেতে পারেন যে কী হচ্ছে। যাই হোক, এটা বয়মে ভরে আপনারা 2 বছর পর্যন্ত আরামে রেখে দেওয়া যায়। নষ্ট হওয়ার কোনো কিছু নাই যতক্ষণ এটা তেলের নিচে ডুবে থাকে। খালি খেয়াল রাখবেন তেলের উপরে যাতে কোনো মশলা গায়ে লেগে না থাকে। বছরে 2-4 দিন রোদে দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি হবে না। ভাত, খিচুড়ি, বিরিয়ানি, পোলাওয়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।